এখন যে ছোট গল্পটি শুনবেন তার নাম আনরোম্যান্টিক বউ। গল্পটি লিখেছেন লেখিকা অদিতি ঘোষ। পাড়ার দুর্গা মণ্ডপের গেটের দুপাশে বিশাল বড় বড় দুখানা সাউন্ড বক্স রাখা হয়েছে। সকাল থেকেই গম গম করে বাজছে সেগুলো। ঘরে বসে গান শুনতে শুনতে সকালে চা খাচ্ছিলেন পরাণ চাটুর্যে। দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেছে তার রিটায়ারমেন্টের পর। গত শ্রাবণে ৭২ পূর্ণ হয়েছে পরাণের। সংস্কৃতি মনস্ক ও আবেগপ্রবণ পরাণ চাটুর্যের জীবনে একটাই খেদ রয়ে গেছে। তার মতো রোম্যান্টিক মানুষের কপালে যা একখান বউ জুটেছে তার বলার নয়। কি করা যাবে, ডেস্টিনিকে তো পাল্টানোর ক্ষমতা নেই কারোর। নিতান্ত অনন্য উপায় হয়ে ওই রকম খিটখিটে স্বভাবের সূচিবায়গ্রস্ত আনরোম্যান্টিক শিবানীকে নিয়ে এতগুলো বছর ধরে সংসার করে চলেছেন তিনি। তবে মনের দিক থেকে পরাণ নিজে এখনও যথেষ্ট রোম্যান্টিক। তরুণ বয়স থেকে নাটক করতেন, সেসব ছাড়তে বাধ্য হয়েছিলেন চাকরি পাওয়ার পরই। ঘুম থেকে উঠেই নাকে মুখে দুটো গুঁজে ছুটতে হতো অফিস। বাড়ি ফিরতে হয়ে যেত রাত 10টা। কাজেই শখ আহ্লাদ বিসর্জন দিতে হয়েছিল। অবশ্য সিনেমা থিয়েটার দেখতে আর গান গাইতে বা শুনতে এখনও বেশ ভালো লাগে পরাণের। তবে গান যদি গানের মতো হয় তবেই ভালো লাগে। এখনকার গানে তেমন মন ভরে না তার। দুদিন ধরে যেসব গান কানে আসছে সব সময়, তার বেশিরভাগেরই কথার থেকে মিউজিক বেশি। তারপর একই কলি ঘুরে ফিরে 14 বার গাইছে। এসব গানকে গান বলে নাকি? হ্যাঁ, গান ছিল তাদের যৌবনকালে। যেমন সুর তেমনই সুন্দর সব গানের কথা। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আঁখি, আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি। কিংবা আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে। আহা, কি রোম্যান্টিক সব গান! স্কুল জীবনের শেষের দিকে বা কলেজে পড়ার সময় এইসব গান শুনলেই প্রেমের শুঁয়োপোকাটা বুকের মধ্যে সুরসুর করে উঠত। আর যাকে ভালো লাগতো সে যখন পুজো মণ্ডপে এসে দাঁড়াতো, তখন তো আবার সেই শুঁয়োপোকাটা প্রজাপতি হয়ে ডানা মেলতে চাইতো। মনে মনে যাকে প্রিয়তমার আসনে বসিয়েছিলেন তাকে প্রেম নিবেদন করার জন্য মনটা ছটফট করে উঠত। কিন্তু সে সময় তাদের এই মফস্বল এলাকার প্রতিটি পরিবারের অনুশাসন ছিল এতটাই বেশি যে বড়দের ভয়ে নিজেদের ইচ্ছের লাগাম টেনে ধরতে হতো। ভয় কাটাতেই পেরিয়ে গেল যৌবনের প্রথম ধাপ। তারপর আর প্রেম করার সুযোগ পেলেন কোথায়? এমএসসি পাশ করার পরই রেলের চাকরিটা জুটে গিয়েছিল পরাণের কপালে। ব্যাস, আর দেরি না করে শিবানীর বাবা হত্যে দিয়ে পড়ে রইলেন বন্ধুর বাড়িতে। বছর 2 ধরে চেষ্টা চালানোর পর পরাণের গলায় শিবানীকে ঝুলিয়ে দিয়ে তবে ক্ষান্ত হলেন। সেই থেকে এতগুলো বছর ধরে পরাণ সহ্য করে চলেছেন ওই বেরসিক পিটপিটে স্বভাবের মহিলাকে। অবশ্য বিয়ে না করে করতেনই বা কি? যাকে মনে ধরেছিল সে তো ড্যাং ড্যাং করে শ্বশুরবাড়ি চলে গেল 19 বছর বয়সেই। পরাণ তখন বিয়ে করার যোগ্য হয়ে ওঠেননি, সবে ইউনিভার্সিটি যেতে শুরু করেছেন। বিরহ যন্ত্রণা বুকে নিয়ে বেশ কিছুদিন কাটিয়ে শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেছিলেন পরাণ। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে কাপটা টেবিলে নামিয়ে রাখলেন পরাণ। এবার মৌজ করে একটা সিগারেট না ধরালে তো চা খাওয়াটাই বৃথা। মাইক্রোফোনে গান বন্ধ হয়েছে। ঢাকের বাদ্যির সঙ্গে কানে আসছে চণ্ডীপাঠ। সিগারেটে অগ্নিসংযোগ করতে যাবেন, ঠিক সেই সময় গিন্নি বাড়ি এলেন মহা অষ্টমীর পুজো দিয়ে। প্রয়োজন ছাড়াই ঘরে ঢুকলেন। পরাণকে শুনিয়ে শুনিয়ে বললেন, ভট্টাচ বাড়ির বড় মেয়েকে দেখলাম, এখনও যেমন রং তেমন চেহারা। একেই বলে সুখের জৌলুস। কে যে কত সুখে থাকে তা তার চেহারা দেখেই বোঝা যায়। বিয়ের পরপর কয়েকবার দেখেছিলাম বটে, আলাপও হয়েছিল। আমার বয়সেই হবে, অথচ দেখে কে বলবে এই বুড়ো বয়সে যেন রূপ আরও খোলতাই দিয়েছে তার। বোঝাই যায় যে বেশ তোয়াজে রেখেছে স্বামী আর ছেলেরা। আমার মতো পোড়া কপালি আর কে আছে? না হলে 2 ছেলেই বিয়ে করে বউ নিয়ে ভেগে পড়ে। নে, তুই এবার মর সংসার ঠেঙিয়ে। পরাণের 2 ছেলেই ইঞ্জিনিয়ার। কাজের সুবাদে দুজনেই কলকাতায় আলাদা আলাদা জায়গায় ফ্যামিলি নিয়ে থাকে।
মা বাবাকে বর্ধমানের এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে তারা। শিবানীর আপত্তির কারণে যাওয়া হয়নি কারোর কাছে, অথচ এখন ওই দোষারোপ করছে ছেলেগুলোকে। অন্য সময় হলে পরাণ হয়তো শিবানীকে ঠেস দিয়ে বলেই ফেলতেন, কি আর করবে বলো, তোমার খিটখিটানি আর বিচার আচারের চোটে ভেগেছে তারা। কিন্তু এখন শিবানীর এসব কথাই গুরুত্ব দিতে ইচ্ছে করছে না তার। শিবানীর বলা প্রথমের কথাটাই বাজছে কানের মধ্যে। ভট্টাচার্য বাড়ির বড় মেয়ে বলতে কার কথা বলছে শিবানী? ধীরেন ভট্টাচার্যের বড় মেয়ের কথা তো নিশ্চয়ই নয়। তার বয়স আর কত হবে, বড় জোর 36-37। তার সম্বন্ধে বলতে গিয়ে বুড়ো বয়সে কথাটা বলতে যাবে কেন শিবানী? তাছাড়া সে তো প্রত্যেকবার পুজোতেই আসে। তবে কি এত বছর পর মহাশ্বেতা মানে মহা এসেছে উত্তরপ্রদেশ থেকে? নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছেন না পরাণ। বিয়ের পরই স্বামীর সঙ্গে উত্তরপ্রদেশে চলে গিয়েছিল মহাশ্বেতা। সেখানেই স্থায়ীভাবে বসবাস মহাশ্বেতার স্বামীর। বছরে একবার বাপের বাড়ি এলেও পরাণের সঙ্গে দেখা হতো না, কারণ পরাণের বদলি হয়ে গিয়েছিল ধানবাদে। একটানা 10 বছর ধানবাদে ছিলেন পরাণ। 3-4 মাস পর পর বাড়ি আসতেন। তখন মহাশ্বেতা হয়তো আসতো না, আর পুজোর সময় তো একবারও আসেনি গত 50-51 বছরে। তার মানে পুজোতলায় গেলে এতদিন পর মহার সঙ্গে দেখা হবে এবার। কথাটা ভেবে এই বয়সেও পুলকিত হলেন পরাণ। তবে একটা কথা ভেবে হাসি পেল, গিন্নি মহার রূপের এত প্রশংসা করতেন না, যদি জানতে পারতেন যে ওই মহাই ছিল পরাণের ফার্স্ট লাভ। বছর চারেকের ছোট মহাশ্বেতাকে সেকেন্ড ইয়ারে পড়ার সময় প্রথম ভালো লেগেছিল পরাণের। টানা টানা দুটো চোখে কাজল লাগিয়ে লাল শাড়ি পরে সেবার পাড়ার বন্ধুদের সঙ্গে পূজা মণ্ডপে এসেছিল মহাশ্বেতা। তখন পুজোয় এত বড় প্যান্ডেল হতো না, ঠাকুর দালানেই একটু আলো দেওয়া হতো, আর মাইক আসতো। মহাশ্বেতাকে ইমপ্রেস করার জন্য নিজের পছন্দের প্রেমের গানগুলো তখন মাইকে বাজাচ্ছিলেন পরাণ, আর চোখে বারবার তাকাচ্ছিলেন ওর দিকে। বেশ কবার চোখাচোখি হতেই সাড়া মিলেছিল ওপক্ষের। তারপর কি করে যেন প্রেম হয়ে গেল তাঁদের। যদিও কেউ কারো বেশি কাছে আসতে পারেননি, তবুও চোখের ইশারায় মনের ভাব বিনিময় হতো। একজন আর একজনের দেখা পেলে ধন্য হয়ে যেতেন। আচ্ছা, মহা চোখ দুটো কি এখনও তেমনই সুন্দর আছে? বড় দেখতে ইচ্ছে করছে ওকে। বাড়িতে বসে না থেকে ঠাকুরতলায় যাওয়া যাক তাহলে। এখনও শার্ট প্যান্টই বেশি পরেন পরাণ, তবে 2-1 সেট পাজামা পাঞ্জাবিও যে নেই তা নয়। শিবানী রান্নাঘরে ঢুকে যেতেই ধোপদুরস্ত পাজামা পাঞ্জাবি পরে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন পরাণ চাটুর্যে। পূজা মণ্ডপে ঢুকেই চলে গেলেন কম বয়সী উদ্যোক্তাদের কাছে। পাড়ার যে চ্যাংড়া ছেলেগুলো মাইকে গান চালাচ্ছিল তাদের কাছে গিয়ে পকেট থেকে একটা 100 টাকার নোট বার করে বললেন, কী সব গান চালাচ্ছিস বল দেখি? হেমন্ত মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, মান্না দে, এদের গাওয়া 60-70 দশকের গান চালা। শোন, আমি কয়েকটা গানের প্রথম কলি লিখে এনেছি, এগুলো চালাবি অষ্টমীর পুজো হয়ে গেলে, আর তোরা এই টাকায় কোল্ড ড্রিঙ্কস খাবি। ছেলেগুলো বলল, আমরা অনেকজন আছি, আর 100 টাকা দাও না দাদু। তবে কথার নচ্চর হবে না, তোমার পছন্দের গানই বাজবে আজ। কথা না বাড়িয়ে পরাণ 100 জায়গায় 200 টাকা খসিয়ে প্যান্ডেলের চেয়ারে এসে বসলেন। মাইকে পুষ্পাঞ্জলি দেওয়ার ডাক পড়তেই পাড়ার মেয়ে বউয়েরা তাড়াহুড়ো করে আসতে শুরু করেছে। আঁচলে চাবির গোছা ঝুলিয়ে শিবানীও এলো হন্তদন্ত হয়ে। কিন্তু যার পথ চেয়ে বসে আছেন পরাণ, তার তো পাত্তা নেই। ঘাড় ঘুরিয়ে বারবার রাস্তার দিকে তাকাচ্ছেন। পরাণ নিশ্চিন্ত যে সেটা চোখে পড়বে না গিন্নির। স্বামীকে খুঁজে সময় নষ্ট করার মতো সময় নেই কাজ পাগল শিবানীর হাতে। অবশেষে দেখা মিলল মহাশ্বেতার সঙ্গে। ধীরেন ভট্টাচার্যের মেয়েরা না থাকলে চিনতেই পারতেন না তাকে। লাল পেরে গরদের শাড়ি পরেছে মহা, সঙ্গে লাল ব্লাউজ। চেহারাটা অনেকটা ভারী হয়েছে। চোখে গোল্ডেন ফ্রেমের চশমা, দুহাতে মোটা মোটা কঙ্কন, কপালে বড় লাল টিপ, কলপ করা চুল ঘাড়ের কাছে হাত খোপা করে বাঁধা। আলতা পরা নিটোল পা দুটো আস্তে আস্তে মাটিতে ফেলে এগিয়ে আসছে মহা।
মুগ্ধ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে পরাণের মনে পড়ে যাচ্ছে 17 বছরের তন্নি মহাশ্বেতার লাল শাড়ি পরা সেই রূপটা। পরাণ মনে মনে গেয়ে উঠলেন, আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে। হঠাৎ ছন্দপতন ঘটল মহাশ্বেতার চলার ভঙ্গিমা দেখে। কোথাও একটা চকোলেটের মোড়ক, কোথাও খবরের কাগজের টুকরো, কি প্যান্ডেল বাঁধা ফিতে পড়ে আছে। সেগুলোর দিকে তাকিয়ে শিবানীর মতো ডিঙিয়ে ডিঙিয়ে হাঁটছে মহা। শুধু তাই নয়, ঝাঁঝালো গলায় বকাঝকা করছে ভাইজিদের, ওরা সেই সবে পা দিয়ে ফেলছে বলে। কিছুটা দমে গেলেন পরাণ চাটুর্যে। এ কি সেই মহাশ্বেতা যে দোলের দিন পরাণের মাথায় আবিরের প্যাকেট উপুর করে ঢেলে দিয়ে হেসে লুটোপুটি খেয়েছিল? এ তো শিবানীর মতনই সূচিবায়ীগ্রস্ত একজন মহিলা। তবে রূপের কথা যা বলেছে শিবানী, সেটা কিন্তু এক্কেবারে সত্যি। এই বয়সে এসে মহার জেল্লা যেন আরও বেড়েছে। আজ প্যান্ডেলেই বসে আছেন পরাণ, তার দৃষ্টি নিবদ্ধ ঠাকুর দালানে বসে থাকা মহাশ্বেতার দিকে। অন্যবার অষ্টমীর পুজো শেষ হতে না হতেই সন্ধি পুজো তোড়জোড় শুরু হয়। এবার সন্ধি পুজো হবে সেই রাত 11টায়। নিজের নিজের পুজোর থালা নিয়ে যাওয়ার জন্য ঠাকুর দালানের ভেতরে বসে আছেন বয়স্ক মহিলারা। মাইকে গান বাজতে শুরু করেছে। ছেলেগুলো কথা রেখে পরাণের মনোনীত গান চালিয়েছে। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আঁখি, ওগো গোলাপ মাপড়ি মেলো না, তার অধরে তোমাকে রাখি। মহাশ্বেতার দৃষ্টি আকর্ষণের জন্য ঠাকুর প্রণাম করার আছিলাই পরাণ চেয়ার ছেড়ে উঠে ঠাকুর দালানের সামনে দাঁড়ালেন। শিবানী যে কখন মহাশ্বেতার সামনের দিকে এসে বসেছেন সেটা খেয়াল করেননি পরাণ। শিবানী মহাশ্বেতার দিকে তাকিয়ে বললেন, এবার উঠতে হবে ভাই, মনে হচ্ছে কর্তার খিদে পেয়েছে। খিদে সহ্য করতে পারে না মানুষটা মোটে, তাই উঁকি ঝুঁকি শুরু করেছে। পরাণের দিকে তাকিয়ে মুখ টিপে হাসলেন মহাশ্বেতা। পরিচিত মানুষকে দেখলে যেমন হাসে মানুষ, ঠিক তেমনই, তার বাইরে আর কিছুই নয়। তবে কি সেসব স্মৃতি মন থেকে একেবারে মুছে ফেলেছে মহা? শিবানীর সঙ্গে যে বেশ ভাব হয়ে গেছে সেটা ওদের হাবভাব দেখে বোঝা যাচ্ছে। ওর পিঠে আলতো হাত রেখে আদুরে গলায় মহাশ্বেতা বললেন, আর কাকে বলছো বৌদি, আমার কর্তাটিও সমান, বুড়ো বয়সে খাই খাই বেড়েছে, তারপর আবার নতুন রোগ হয়েছে। যত বুড়ো হচ্ছে তত যেন চোখে হারাচ্ছে আমাকে। মিথ্যে কথা বলবো না, যত্ন আত্মীয় করে এখন খুব। রিটায়ারমেন্টের পর তো নিজেই চা কফি করে এনে আমার মুখের সামনে ধরে। শিবানী অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো পরাণের দিকে, যেন বোঝাতে চাইল, দেখো বউয়ের প্রতি কর্তব্য কাকে বলে। শিবানী এসব কথা অনেক বলে, ওসব গায়ে মাখেন না পরাণ। তাঁর চিন্তা মহাশ্বেতাকে নিয়ে। মহাও কি পরাণকে জানাতে চাইছে পতির গরবে কতটা গরবিনী সে? আর পরাণ সেখানে একেবারে ফালতু একজন মানুষ। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল পরাণের। সত্যি মেয়েরা পারেও বটে। অথচ ক্লাস 10-এ পড়ার সময় ওই মহাই প্রথম ভালোবাসার কথা জানিয়েছিল পরাণকে। একটা কাগজে মুড়িয়ে গাছের টোপাকুল পাঠিয়েছিল ছোট ভাইটাকে দিয়ে। কাগজ ভর্তি করে লিখেছিল, আই লাভ ইউ পরাণদা, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। এক বুক কষ্ট নিয়ে ওখান থেকে সরে এসে আবার চেয়ারে বসলেন পরাণ। উদ্দেশ্য একটাই, শিবানী আর মহা চলে গেলে ওই ছেলেগুলোকে বলে যাবেন তার পছন্দের গান আর চালাতে হবে না। গড়িমসি করে আরও 10 মিনিট পর দুর্গা দালান থেকে নামলেন শিবানী। ওর পিছু পিছু মহাশ্বেতাও নামলেন। সাউন্ড বক্সে গম গম করে তখন বাজছে, লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল টেনে ধরো না। লোকে দেখে বলবে কি, দুষ্টুমি আর করো না। হেলে দুলে হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ালেন মহাশ্বেতা। দাঁড়াও তো বৌদি, ওই ছোঁড়াগুলোকে একটু শিক্ষা দিয়ে আসি। মহাশ্বেতার পিছু পিছু শিবানীও গেলেন। কান খাঁড়া করে চেয়ারে বসে রইলেন পরাণ। মহাশ্বেতা ছেলেগুলোকে বললেন, বলি তোদের ব্যাপারখানা কি বলতো? পুজোর সময় কোথায় চণ্ডীপাঠ চালাবি, মহালয়ার গানগুলো চালাবি, কি ভালো ভালো ভক্তিগীতি চালাবি, তা নয় সারাক্ষণ এইসব প্রেমের গান বাজিয়ে চলেছিস। মহাশ্বেতা ছোট ভাই ধীরেন ভট্টাচার্য হলেন পুজো কমিটির সেক্রেটারি। তার দিদির কথার গুরুত্ব দিতেই হয়। ছেলেগুলো ঘাবড়ে গেল।
দুজন একসাথে বলে উঠল, আমরা এইসব গান নিজের ইচ্ছা থেকে চালাচ্ছি নাকি? পরাণ দাদুই তো আমাদের এইসব গান চালাতে বলেছে। একজন বলে ফেলতে যাচ্ছিল, ওই জন্যই তো উনি। পরাণ দূর থেকে হাত নেড়ে ওদের থামাতে চাইছিলেন, কিন্তু কেউ তাকাচ্ছে না সেদিকে। মহাশ্বেতা বললেন, ছি ছি, পরাণদার দেখছি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, এইসব প্রেমের গান চালাতে বলেছে তো ওদের। পরাণের শরীর জ্বলছে, মনে হচ্ছে মহাশ্বেতার পাঠানো কুল মোড়ানো কাগজটা যদি থাকতো তাহলে সকলের সামনে মেলে ধরতেন এখন, কিন্তু সেটা তো সম্ভব নয়। ওদের মধ্যেই একটা ছেলে দূরে দাঁড়িয়েছিল, সে ছুটে এসে বলল, আরে তা কেন, আমরা এখনকার সব পপ গান হিন্দি গান চালাচ্ছিলাম। পরাণ দাদু বললেন 60-70 দশকের হেমন্ত মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায় এদের গাওয়া সব ভালো ভালো বাংলা গান চালাতে। এটাও তো আশা ভোঁসলের গাওয়া গান। শিবানী এবার মুখ খুললেন, আসলে কি জানো ঠাকুরজি, আমার উনি তো আর তোমার আমার মতো নন। উনি উচ্চশিক্ষিত সংস্কৃতিমনস্ক মানুষ, একসময় থিয়েটার করেছেন, গান গেয়েছেন, তাই চিন্তাধারাটা বদলাতে পারেননি। এখনও বাড়িতে মাঝে মাঝেই একটু আধটু গান করেন। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার মতো গেয়েও নাও, বাইরে থাকো, চুলে কলপ টলপ করো, হয়তো অনেকটা মডার্ন। এখন দেখছি গেয়মিতে তুমি আমার থেকেও সরেস। যাই হোক, এখন বাড়ি চলো, রাত্রিবেলায় একসাথে সন্ধি পুজো দেখার কথা হয়েছে, আসবে তো? নাকি কর্তা ছাড়বে না? উনি তো আবার চোখে হারান তোমাকে। বলেই হেসে উঠলেন শিবানী। নিজের লজ্জা ঢাকতে শিবানীর হাতটা টেনে নিয়ে মহাশ্বেতা বললেন, না না, পুজো দেখতে ছাড়বে, আমি তোমাকে বাড়ি থেকে ডেকে নিয়েই আসব। শিবানী বললেন, সেই ভালো, আগে এসো কিন্তু, গল্প করা যাবে। মহাশ্বেতা ঘাড় কাত করে সম্মতি জানালেন। সঙ্গে সঙ্গে বাড়ির দিকে টার্ন নিলেন শিবানী। মহাশ্বেতাও কোনো দিকে না তাকিয়ে দ্রুত পা চালালেন। পরাণের মনে হলো শিবানী যেটা করলো এখন, সেটাকে কি জুতো মেরে গরুদান বলে? বাড়ির দিকে পা বাড়ালেন পরাণ চাটুর্যেও। এই মুহূর্তে মনে মনে স্ত্রীর জন্য ভীষণ গর্ববোধ হচ্ছে পরাণের। শিবানী যেমন স্বামীকে ছোট হতে দেয়নি মহাশ্বেতার কাছে, তেমনি মহাশ্বেতার অহমিকাকেও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন সতী। যিনি সতী তিনিই তো শিবানী। সতী নারীরা বুঝি এমনই হয়। কৃতজ্ঞতায় শিবানীকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে পরাণের। আজ রাত্রিবেলায় মহাশ্বেতা তাঁদের বাড়ি আসবে বলেছে, তবে সে নিয়ে আর মাথা ব্যথা নেই পরাণের, কারণ সে তো এখন শিবানীর থেকেও বেশি সূচিবায়গ্রস্ত, খিটখিটে স্বভাবের, আনরোম্যান্টিক একজন মহিলা। বরং যে সারাটা জীবন ধরে তাঁর সংসারের কথা, তাকে ভালো রাখার কথা ভেবে চলেছে, তার কথা ভাবাই ভালো। সকালের চাটা কাল থেকে না হয় পরাণ নিজেই করবেন দুজনের জন্য। হাঁটতে হাঁটতে শিবানীর উদ্দেশ্যে গুনগুন করে গেয়ে উঠলেন পরাণ, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, আমার পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, চাই না তো কিছু আর। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।